চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরীর কাছে। আপনার কাছে ফিরে আসতে হলে আপনার যে চরিত্রগুলো আছে কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, কারণ আপনাকে দেখে অনেক সময় আমরা ভয়ে কুঁকড়ে যাই, কখন আপনার অনেক রাগ হয়, আপনি যেভাবে কোপাকুপি করে মানুষের সাথে অনেক কঠিন সব চরিত্রে কাজ করেন, আপনি কঠিন সব দৃশ্য আমরা দেখি আপনাকে নিয়ে। তো সবকিছু মিলিয়ে ফরহাদ লিমন চৌধুরী বাস্তবে আসলে কেমন? অনেক পজিটিভ মানুষ, এবং আমি নিজেকে যদি নিজে সার্টিফিকেট দিতে হয় আমি বলবো আমি ভালো মানুষ। আমি ইন্ট্রোভার্ট এবং আমি অনেক ঠান্ডা গোছে, কিন্তু চরিত্রের প্রয়োজনে হয় কি যে, এটা তো তোমাকে আগেও বলেছি যে চরিত্রের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়, অনেক চরিত্রকে অনেক বৈশিষ্ট্যকে আমাদের ভেতরে ধারণ করতে হয়। তো সেটা ফুটানোর জন্য যতটুকু করা যায়, ভয়ানক করা যায়, সেটা করার চেষ্টা করি। অনেক কাজ করছেন নিয়মিত, এই মুহূর্তে যে আমাদের সাথে আয়োজনে আসলেন, সকালবেলার আয়োজন, এখান থেকে বেরিয়ে কোন চরিত্রে ঢুকবেন? পরশুদিনের যেই কাজটা হবে সেটার জন্য মানসিক প্রস্তুতি নেব। আজকে রাতে হয়তো স্ক্রিপ্টটা ভালো মতো পড়বো, বোঝার চেষ্টা করবো যে কোন গ্রাফে আগাবো। হয় কি প্রথমে একটা ক্যারেক্টার করতে গেলে ইনার লাইন, আউটার লাইন, ফার্স্ট আমরা অ্যাক্টররা কী করি, আগে আউটার লাইনটা ক্রিয়েট করি যে এইভাবে আমি চরিত্রটাকে দেখতে চাই, বা পরিচালক আমাকে পাণ্ডুলিপি দিয়েছে, সেই পাণ্ডুলিপির ভিত্তি করে আমি এইভাবে আউটার লাইনটা দাঁড় করাবো। দেন ইনার লাইন তৈরি করি যে ও কেন এইভাবে কথা বলছে, ও কেন এইভাবে হাঁটছে, ও কী ভাবছে, যে ইনার লাইনের যে মানসিক বৈশিষ্ট্যগুলো, মানবিক বৈশিষ্ট্যগুলো, সেগুলো ধীরে ধীরে চাপাতে হয়, তখন গিয়ে একটা চরিত্র দাঁড়ায়। অনেকগুলো চরিত্র আপনাকে আমরা দেখেছি, যেটা বলছিলাম নানান রকম চরিত্র। আপনার অভিনয় শুরু কবে, অভিনয় কিভাবে এসেছে, বিষয়গুলো তো আমরা সবাই জানি, কিন্তু অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো জানা হয়নি। একজন অভিনেতা হিসেবে নিশ্চয়ই আপনার কাজের স্পৃহায় কোনো একটা চরিত্র আছে যে এই চরিত্রটা আপনি করতে চান। একজন অভিনেতা বা একজন শিল্পী যদি তৃপ্ত হয়ে যায় তাহলে তো তার আর কাজ করা হবে না, সেটা যে কোনো সেক্টরেই। একজন খেলোয়াড় যদি তৃপ্ত হয়ে যায় যে আমি সবচেয়ে ভালোটা খেলে ফেলেছি, তাহলে তার সে খেলতে পারবে না। তো আমরাও তো কাইন্ড অফ পারফরমেন্স যে ফিল্ডে আছি, এখানেও কিন্তু আমাদের প্রতিনিয়ত নিজেদেরকে প্রমাণ করার দরকার হয়। তো সেই জায়গার থেকে আমি তো মনে করি যে তৃপ্ত হওয়ার কোনো জায়গা নেই। আমি সব রকম চরিত্রই করতে চাই, এবং যতটুকু ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, সেটা পজিটিভ হোক কি নেগেটিভ হোক, যেভাবেই হোক। সামনে কি কাজ আসতে চলেছে? বেশ কিছু নাটক করলাম, এর মধ্যে আমি ডিরেক্টরদের নাম বলি কারণ নাটকের নাম এতগুলো বলাটা ঝামেলার হয়ে যাবে। এর মধ্যে এস.আর. মজুমদারের 3টা করেছি, মহিদুল মুহিমের 4টা করেছি, আলামিন মাসুদের 3টা করেছি, শহীদুল নবীর 1টা করেছি, রায়হান রাফির ব্ল্যাক মানিতে কাজ করেছি, বঙ্গর আরেকটা সিরিজ মিফতানান বানিয়েছে তারাবাতি, ওটাতে কাজ করেছি। তো ব্ল্যাক মানি নিয়ে আমরা একটা কথা বলতে পারি। সম্প্রতি ব্ল্যাক মানি এসেছে এবং ব্ল্যাক মানিতে আমরা অনেক স্টার কাস্ট দেখতে পেয়েছি, পুরনো দিনের অনেককে উঠে আসতে দেখেছি অভিনয়ে। আমি যতটুকু জানি সেখানে যতটুকু দেখানো হয়েছে, পুরো সিরিজে যা আছে তার 3 ভাগের 1 ভাগ দেখানো হয়েছে, আর 2 ভাগ পারফর্মারদেরকে, যেমন আমাদের অনেককে দেখানো হয়নি, এটাকে আকর্ষণ হিসেবে রাখা হয়েছে। যেন আমরা তো ট্রেইলারে দেখেছি মাত্র 2-3 কয়েক সেকেন্ড। হ্যাঁ, যেটুকু দেখেছো ওইটুকুই দর্শককে আকর্ষণ তৈরি করার জন্য তৈরি করা হয়েছে, পুরোটা ইচ্ছা করেই করা হয়নি, যেন দর্শক যেন প্রতি মুহূর্তে মজা পায়, নতুন নতুন অভিনেতাদের দেখে বা ভালো ভালো পারফরমেন্স দেখে যেন মজা পায়। ব্ল্যাক মানিতে আপনি কোন চরিত্রে আছেন? এর আগে আমরা আপনাকে জানুয়ারি দেখেছিলাম, খুব লোমহর্ষক এইটা এই ইয়েতে, মানে ব্ল্যাক মানিতে আমি এবার কোনো ভয়ানক চরিত্রে নেই, আর পুরো শুধু এইটুকু হিন্টস দিতে পারি তোমাকে যে এটা একটা ডার্ক কমেডি। তো থ্রিলার ধর্মী ডার্ক কমেডি আমরা যেরকম দেখি সেই রকম একটি ডার্ক কমেডি। সেইখানে খুব ভয়ানক কিছু দেখলেও এমন একটা টোনে দেখবে, মানুষ সাধারণত এই ধরনের টোন আমাদের দেশে দেখে না, বা আমাদের দেশের দর্শক এখনও এই টাইপের টোনের কাজ খুব বেশি দেখেনি। একজনদের দেখেনি তা না, তবে খুব কম দেখেছে। সেই জায়গা থেকে এটা একটা আকর্ষণ। আর আমি খুব বেশি নেগেটিভ চরিত্রে নেই, আমি একটি বিশেষ চরিত্রে আছি। ফানি ক্যারেক্টার। এই পুরো সিনেমাটাই ফানি। ট্রেলার দেখে মনে হয় তুমি কিছুটা আন্দাজ করতে পেরেছো। ট্রেলার দেখে আমার মনে হচ্ছে এই ফানি, এই বোধহয় অনেক সিরিয়াস, এইজন্য আমি থ্রিলার ধর্মী বললাম। অপরাধের সাসপেন্স থ্রিলার ধর্মী একটি ডার্ক কমেডি। মোটা দাগে এটাকে ফানি বলা যাবে না, ব্যাপারটা হচ্ছে আমরা মানে কমেডির তো অনেক রকম ধরন আছে, এইটা হচ্ছে একটু থ্রিলার ধর্মী। বাকিটা দেখার জন্য আমাদেরকে আসলে ওটিটি প্ল্যাটফর্মে যেতে হবে, গিয়ে দেখতে হবে ব্ল্যাক মানি। এবার আমরা আরেকটু অন্য কাজের প্রসঙ্গে যেতে চাই। প্রচুর পরিমাণে ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজে, নাটকে কাজ করছেন, বিজ্ঞাপনে কি কাজ করা হচ্ছে কিনা? এর মধ্যে বিজ্ঞাপনের যে কটা অফার এসেছে ব্যাটে বলে হয়নি, আর আমার চরিত্র পছন্দ হয়নি, এইরকম জায়গা থেকে আসলে করা হয়নি। অভিনয়ের পাশাপাশি নতুন কোনো কাজ করছেন কিনা? আর পাশাপাশি লেখার কাজ করছি। আর সংসার করছেন?
সংসার তো করছি। আর লেখালেখি করা হয়েছে, এর মধ্যে অনেকগুলো লিখলাম। আমার লেখা একটা নাটক একাকী, খুব সম্প্রতি এটা শুটিং শেষ হয়েছে। আর বাইরে আরও কিছু লেখা দিচ্ছি, নিজের জন্যও কিছু লিখছি। আর্টিস্ট হিসেবে জীবনযাপন করা খুবই কঠিন হয়ে যায়, অনেকেই বলে থাকে। এটা সঙ্গীত শিল্পীরা বলেন, এটা নৃত্যশিল্পীরা বলেন, যারা অভিনয় করেন তারা বলেন, এবং সেই সাথে উপস্থাপক যারা থাকে তারাও কিন্তু এ ধরনের কমপ্লেন করে। শিল্পের সাথে, শুধুমাত্র শিল্পের সাথে থেকে জীবনটা যাপন করা খুব কঠিন বিষয়। কঠিন, সত্যি কঠিন। তাহলে আপনি জীবনযাপন করছেন কিভাবে? না, জীবনযাপনের তো অনেক রকম ব্যাপার আছে। কেউ হয়তো 20,000-এও চালিয়ে নিতে পারে, কারো হয়তো 20 লাখেও কাজ হয় না মাসে। তো নির্ভর করছে যে আমি আমার জীবনকে কিভাবে দেখতে চাই, কিভাবে চালাতে চাই। আমি অল্পতেই তৃপ্ত, যদি আর্থিক দিকটা ধরে বলি, আমি অল্পতেই তৃপ্ত, আমার খুব বেশি দরকার হয় না। আমি ছোট পরিবার নিয়ে অল্পতেই খুশি, যদি এটা হয়। আর আমরা মানে ক্রিয়েটিভ সেক্টরে যারাই কাজ করি না কেন, যেহেতু তুমি বললে উপস্থাপনার কথা, বা আরও যারা আছে যারা আবৃত্তি করেন বা গান করেন, বা আমরা অভিনয় করি, ডিরেক্টর আছে, ক্যামেরাম্যান আছে, বিরাট সেক্টর। কিন্তু ফ্রিল্যান্স সেক্টরে তুমি দেখবা যে আনসার্টেনটি ভরা, কালকের দিনটা দেখা যায় না। আনলেস তুমি একটা ফিক্সড জব করছো, কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে আছো, তুমি জানো যে মাস শেষে তোমার একটা নির্দিষ্ট আয় হবে, সেটা দিয়ে তোমার হিসাব মেলে যাচ্ছে। আমি এটা দিয়ে বাসা ভাড়া দিব, বা এটা দিয়ে আমার যাতায়াত খরচ, এটা দিয়ে আমার খাবার খরচ, এটা আমার বাচ্চাদের খরচ, চিকিৎসা খরচ, বিনোদন খরচ, তোমার কিন্তু ভাগ হয়ে যায় যে আমি এর মধ্যেই আমার সামলাতে হবে। কিন্তু যখন তুমি আনসার্টেনটির মধ্যে আছো, তোমার ইনকাম বাড়তেও পারে, কমতেও পারে। তোমার যে একটা মিটার আছে, সেই মিটারের হয় পারদ ফেটে বের হয়ে যাবে, আর নইলে নিচে পড়ে থাকবা। তো এটা তো একটা আনসার্টেনটি পুরোটা, সেই জায়গার থেকে একটা ভয় কাজ করে সবার ভেতরেই। আপনিও কি অন্য কোনো কাজের সাথে নিজেকে জড়াচ্ছেন কি না এটা ভেবে? কারণ জীবন তো আসলে অনেক দূর বাকি। হ্যাঁ, না ঠিক আছে, কিন্তু আমার ওইভাবে আলাদা করে আমি ছোটোখাটো কিছু বিজনেসে ইনভলভ আছি। এটা সবাইকেই থাকতে হয়, মানে একটা মাধ্যমের উপর ভর করে তো মানে আমাদের এখানে সেই পরিমাণ অর্থ নেই। যদিও আমাদের বাইরের মানুষজন আমাদেরকে দেখে ভাবে যে অনেক আয় উপার্জন করছি বা আমরা অনেক টাকা কামাচ্ছি, বাস্তবতা এরকম না। যেমন আমি যখন বাসে উঠি, তখন অনেকে বলে যে স্যার আপনার কি গাড়ি নষ্ট, বা ভাই আপনার গাড়ি কোথায়? আমি বলি আমার গাড়িই নেই। তো আমার বলতে লজ্জা লাগে না, বা আমার যেটা বাস্তবতা, যেটা লজ্জার কিছু না, মানুষের গাড়ি নাই থাকতে পারে। তো তারা ধরে নেয় যে আমার বুঝি একটা গাড়ি থাকবে, বা একটা শিল্পীর গাড়ি থাকা উচিত, একটা পরিচিত শিল্পীর গাড়ি থাকবে। আমাকে জাস্ট 5-6 দিন আগে আমাদের এলাকায় একজন বলছে যে আপনার কি এলাকায় মানায় না। আমি বললাম কেন? বলছে এই এলাকায় থাকবে মধ্যবিত্তরা, আপনি কেন, আপনারা থাকবেন অন্য এলাকায়। তো আমার কাছে না কথাটা বেশ খটকা লাগলো, যে এই ধরনের ভাবনা কেন। তো পরে মনে হয়েছে যে আচ্ছা, এরা ধরেই নিয়েছে যে মিডিয়ার মানুষ মানে এদের অনেক টাকা আছে। তো আমি বলতে চাই যে আসলে ব্যাপারটা তা না। আমাদের অনেকের অনেক টাকা নেই, গুটি কয়েক মানুষের কাছে অনেক টাকা আছে, সেটা হতে পারে তার ব্যক্তিগত প্রচেষ্টায় বা তার আদার্স কোনো ইনকাম আছে। সবার যে অনেক টাকা আছে ব্যাপারটা তা না। আমরা প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গে যাই, আশার আলো খুঁজতে যাই। একটু জানতে চাই লিমন ভাই যে সামনে সিনেমার বাইরে আর কি কি কাজের ব্যস্ততা আছে? আমাকে নিয়ে অনেকগুলো সিঙ্গেল বানানো হলো খুব রিসেন্ট। মানে আমি তো এতদিন ভেতরের ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই ছিলাম, এখন যেটাকে এই মাধ্যমে বলে ক্যারেক্টার হিরো। তো ক্যারেক্টার হিরো হিসেবে আমাকে নিয়ে বেশ কিছু নাটক বানানো হয়েছে। এটা আমার জন্য বেশ একটা আনন্দের। আমি এর মধ্যে 10টা কাজ করে ফেলেছি, এই বছরে 10টা কাজ হয়ে গেছে আমার। এই কাজগুলো কবে নাগাদ আসছে, কোথায় আসছে? 6টা এসে গেছে, 6টা অলরেডি ইউটিউবে আছে, আর 4টা খুব সম্প্রতি আসবে। কোন প্ল্যাটফর্মে আসছে? ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আছে। এর মধ্যে একটা আছে পাত্র 99% ভালো, এটা নিকুল কুমার মণ্ডল বানিয়েছেন। আলামিন মাসুদ একটা বানালেন, কিসমিস। এরকম বেশ কিছু নাটক, আর সামনে বেশ কিছু ভালো নাটক আসতে যাচ্ছে। আপনি একজন অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনি নানান মাধ্যমে কাজ করেছেন, এবং আপনি এর মধ্যে অবশ্যই দেখেছেন যে অনেক সময় অনেক নাটক ভাইরাল হচ্ছে, সে নাটকটা 2-1 দিন ট্রেন্ডিংয়ে থাকছে, তারপর নাটকটা হারিয়ে যাচ্ছে, দর্শকও ভুলে যাচ্ছে। অনেক সময় কলাকুশলীরা বলে হ্যাঁ করেছিলাম অনেক আগে, ভাইরাল হয়েছিল, কিন্তু কাজটা কিন্তু পরবর্তীতে থেকে যায় না। অথচ আমরা যদি পুরনো সময়ের দিকে ফিরে যাই, ব্যাপারটা এমন না যে আগে একটাই চ্যানেল ছিল, মানুষ দেখতে বাধ্য, ব্যাপারটা এমন না। যদি তাই হতো তাহলে তোমার একটা নাটক ছিল যেটা 6 পর্ব হওয়ার পরে, অন এয়ার হওয়ার পরে মানুষ সেই কাজটাকে পছন্দ করেনি বলে কাজটা বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ করে দিতে হয়েছে। সেটাতে সেলিম মাহবুব ভাই অভিনয় করেছিলেন, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল, একটা নাটকের নাম, আমি নামও বলে দিলাম।
মানুষ পছন্দ করেনি, মানে এমন না যে তোমার একটাই মাধ্যম একটাই চ্যানেল তুমি দেখতে বাধ্য, মানুষ পছন্দ না করলে কিন্তু 6 পর্ব অন এয়ারের পর একটা নাটক নেমে গেছে। সো ভালো কাজ হতো আগে, যেটা মনে বা হৃদয়ে দাগ কেটে যেত, এখন সেই ধরনের দাগ কাটে না। তুমি একটা শব্দ বললে ভাইরাল, ভাইরাল না তোমার তাৎক্ষণিক একটা মজাদার মতো। ধরো তুমি প্রতিদিন বাসায় খাও, তোমার কাছে মনে হচ্ছে একদিন মজা না হলে অনেক কিছু আজকাল ভাইরাল হয় ভাই। আমি দেখেছি যে একটা কন্টেন্ট বা একটা শর্ট ক্লিপ আমার একদমই ভালো লাগেনি, আমি জাস্ট স্ক্রল করতে গিয়ে পেয়েছি। এটার মধ্যে মানে সব ভাইরাল কিন্তু মজা না, সব ভাইরাল কিন্তু ভালো লাগা না। হ্যাঁ, মানে তোমার যে সব, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে সব ভাইরাল যে তোমার ভালো লাগবে, বা সব ভাইরাল হওয়া শিল্পী বা যে পরিচিতি পেয়ে গেছে তাকেই যে তুমি শিল্পী বলতে পারবা, ব্যাপারটা তা না। আমরা তো তাদেরকে, হ্যাঁ একটা পরিচিতি পাচ্ছে সে, কিন্তু সেই পরিচিতিটা আমরা মানে তাকে কি শিল্পী বলবো কি না, বা শিল্প মাধ্যমে তাকে সেই সুযোগটা আমরা দিব কি না, আমরা তো তাদেরকে টেনে আনছি যে ওকে পরিচিত হয়ে গেছে। তোমার কথা ধরেই বলি, কয়দিন আগে আমরা দেখলাম যে এক চোর ধরা পড়েছে, মানুষজন তার মজা কথার জন্য তাকে, তার নাম ছিল সিদ্দিক, তার মজার কথার কারণে তাকে মজা পেয়ে গেছে মানুষজন, তার কাছে বিভিন্ন টিভি চ্যানেল যাচ্ছে, পছন্দ করছে। এটা তো কোনো সভ্য চর্চার মধ্যে হতে পারে না। তুমি ওই ধরনের একটা মানুষকে প্রমোট করবাই কেন? সে পরিচিতি পেয়ে গেছে বলে। ঢাকা মেডিকেলে একটা মেয়ে, সে ডাক্তার সেজে বসে থাকছে, সে টিকটক করছে, আবার মাঝে মধ্যে মোবাইল টোবাইল চুরি করছে। তখন তুমি তাকে শিল্পী বানিয়ে দিচ্ছ, তাকে এসে তুমি প্রিন্ট মডেল বানাচ্ছ, তাকে দিয়ে মডেল ফটোগ্রাফি করাচ্ছ, ওয়েডিং ফটোগ্রাফি করাচ্ছ, তাকে আমরা টেলিভিশনে ইন্টারভিউ দিতেও দেখেছি। এবং একজন ডাক্তার যে কিনা করোনার সময় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সাবরিনা, তাকে ধরে বেঁধে এখন অভিনয় করানো হচ্ছে। এবং আমাদের স্বজাতীয় অভিনেতারা এবং বড় মাপের অভিনেতারা তার সাথে অভিনয় করছে, এবং আমাদের শিল্প মাধ্যমের নির্মাতারা তাকে নিয়ে বানাচ্ছে। এখন পর্যন্ত আমাদের দেশে গত 5-6 বছরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতগুলো ভাইরাল শিল্পী বা ভাইরাল মানুষ আমরা পেয়েছি, খুব বেশি কার্যকরী কাউকে তুমি পেয়েছো বা বলা যায় যে হ্যাঁ এ আমাদের শিল্প মাধ্যমে সে একটা যুগোপযোগী একটা ভূমিকা রাখছে বা একটা ভালো ভূমিকা রাখছে? ভাইরালের পেছনে আসলে আমি নিজেও ছুটিনি কখনো, আমি বলতে পারি না। আমি স্ক্রল করি, ভালো লাগলে সেটা দেখি, না লাগলে সেটা ইগনোর করে যায়, এবং সোশ্যাল মিডিয়া আমি আমার কাজগুলোকে প্রমোটের জন্য যাই আর কি, আমার প্রমোশনের জন্য চলে আসি। আমাদের চোখের সামনে ফেসবুক বা ইউটিউব সেগুলো কি পৌঁছে দেয় যেগুলোতে ওর লাভ হচ্ছে। ফেসবুকের যেখানে লাভ হচ্ছে, ফেসবুক আমাদের চোখের সামনে সেটাকেই পৌঁছে দিচ্ছে। এই বিষয়গুলো না অনেক বেশি কথা হওয়া দরকার, ভালো কাজের সন্ধান হওয়া দরকার, ভালো কাজে আমাদের সংযুক্ত হওয়া দরকার। আশা করছি যে আপনি সামনে অনেক ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দেবেন, যে কাজগুলো আমাদের হৃদয়ে ঠিক আগের মতো একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে দাগ কেটে যাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি লেখক আলবিয়ার কামুর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ভয় পেয়ে শ্রদ্ধা করার চেয়ে খারাপ কিছু নাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।